সেটা প্রায় 2001-2 সালের কথা। তো আমাকে একজন রাজ্যের একজন বনকর্তা আমাকে ডেকে পাঠালেন একটা অদ্ভুত জিনিস দেখার জন্য। সে বনকর্তা বনের জিনিস দেখাবেন, জঙ্গলের জিনিস দেখাবেন, সেটা কলকাতার অফিসে বসে কী করে সম্ভব? সেইটা ভাবতে ভাবতে আমি যখন ইডেন গার্ডেন্সের পাশে তার অফিসে গেলাম, দেখলাম তিনি একটি কম্পিউটারের সামনে বসে আছেন এবং আমাকে তিনি বললেন একটা যে মানে চিত্র দেখালেন। যে চিত্রে দেখা যাচ্ছে যে একটা কিছু কিছু অংশ ডার্ক অংশ, ঘন অংশ, তার মাঝখানে কিছুটা অংশ পুরো মানে খুব হালকা, অর্থাৎ যে মনে হবে যেন মানে মাথার ঘন চুলের মাঝখানে একটা টাক, কিংবা এই নদীর মাঝখানে একটা দ্বীপ, ওরম একটা জিনিস আমাকে দেখালেন। বললেন এটা কি বলো তো? তো আমি অনেকক্ষণ দেখে বুঝতে পারলাম না, কিন্তু যখন উনি সুন্দরবন নিয়ে কাজ করেন, তো আমি বললাম এটা নিশ্চয়ই সুন্দরবনে কিছু একটা হবে। বলছে হ্যাঁ, এটা সুন্দরবনের একটা উপগ্রহ চিত্র। সেই প্রথম, তাকে বলে রিমোট সেন্সিং, সেই প্রথম আমাদের পশ্চিমবঙ্গে এই বন দপ্তর তার হাতে রিমোট সেন্সিং এই যে প্রযুক্তিটা তারা হাতে পেয়েছিল, এবং তা দিয়ে প্রথমেই বন দপ্তর সুন্দরবনের একটা উপগ্রহ চিত্রে সুন্দরবনকে কেমন আসে সেইটা তারা দেখার চেষ্টা করেছে। তাহলে এই যে ঘন একটা জায়গা, ঘন চুলের মতো অংশ, তারপর মাঝখানে একটা টাক পড়া অংশ, এইটা কি? তখনই উনি বললেন যে আমরা বহুদিন ধরে আমরা বিজ্ঞানীরা যারা আমরা কাজ করি, এই জঙ্গল নিয়ে কাজ করি, জঙ্গল বিশেষজ্ঞরা, তার সঙ্গে যারা সুন্দরবনের উপর গবেষণা করেন, তারা একটা জিনিস নিয়ে খুব চিন্তিত ছিলেন যে সুন্দরবনে যে মিষ্টি জলের সরবরাহ কমে গেছে। আমাদের বিশেষ করে ভারতীয় সুন্দরবনে সেখানে বিভিন্ন নদীর তার উজান মুখটা, অর্থাৎ তার যে উৎস জায়গাটা, সেগুলোকে মানুষ ঘেরির কাছে বা অন্য কিছু করে সেই তার জমির পাল্টে তার সেই মুখটা যখন বন্ধ করে দিয়েছে, অর্থাৎ সুন্দরবনে মিষ্টি জলের প্রবাহ, আমরা জানি পিয়ালি নদী আছে ক্যানিংয়ের কাছে, সেই নদীটার পুরো এখন মজে গেছে, কিন্তু জায়গার নাম আছে পিয়ালি। মাতলা নদীর তার উৎস মুখ কোথায় আপনি খুঁজে পাবেন না। বিদ্যাধরীরও সেরকম অবস্থা। অর্থাৎ এই নদীগুলোর উৎসমুখ মানে যদি পাহাড় থেকে আসে বা কিন্তু একটা বড় একটা নদী থেকে বেরোয়, তার মানে সেটা বৃষ্টির সময় যখন মিষ্টি জল হয়, সেই মিষ্টি জলের প্রবাহটা সেটা সুন্দরবনের দিকে নিয়ে আসে, এবং সুন্দরবনের তাতে কি হয় যে লবণাক্ত যে ভাব সেটা অনেকটা কমে যায়। এবং অর্থাৎ এইটা নিয়ে বিজ্ঞানীরা ভাবছিলেন যে সত্যি সত্যি সুন্দরবনের এই যে মিষ্টি জলে নুনের মাত্রা বাড়ছে, তাহলে সুন্দরবনের উপর প্রভাব কি হচ্ছে। তো আমাকে বনকর্তা তিনি আমাকে ব্যাখ্যা দিলেন যে একদিনে আমরা বোধহয় একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি যে এই যে মিষ্টি জলের প্রবাহটা পৌঁছচ্ছে না, তার ফলে কি হচ্ছে না, সুন্দরবনের এই যখন জোয়ার আসে, জোয়ারের যে জলটা, সুন্দরবনের একটা কুমিরের পিঠের মতো একটা সুন্দরবন, সেইখানে জলটা পৌঁছতে হয় একদম শেষ অবধি। এবং তাতে কি হয়, এই যে যখন অঙ্কুরোদ্গম হয়, তাতে যে গাছগুলো হয়, তাতে যেমন নোনা জলের সঙ্গে মিষ্টি জলের যদি মিশ্রণটা না থাকে, জলের যদি এই ব্যালেন্সটা না থাকে, তাহলে কি হয়, অঙ্কুরোদ্গমে অসুবিধা। আর তার ফলে গাছের চারিত্রিক পরিবর্তন, অর্থাৎ মিউটেশন, অর্থাৎ জিনগত পরিবর্তনও হতে পারে। তো সেটা নিয়ে বহুত দিন ধরে কথা শুনে আসছিলাম। উনি বললেন এই যে ঘন জায়গাটা দেখছো, এটা হচ্ছে সুন্দরবনের যে দ্বীপাঞ্চলের বাইরের দিকটা, অর্থাৎ জলের দিকটা, মানে নদীর দিকটা, আর মাঝখানটা আর এই যে টাকের মতো অংশ, এটা হচ্ছে মাঝখানটা। অর্থাৎ এই যে মাঝখানটার যে রিজিয়নটা, সেখানে যেহেতু মিষ্টি জলের প্রবাহটা মিষ্টি জল পৌঁছচ্ছে না, এবং যেহেতু সমুদ্রের জলের স্তর বেড়েছে, নদীর জলের স্তর বেড়েছে, তাহলে নোনা জলের পরিমাণ বেড়ে গেছে। সেই নোনা জলটা যদি শুধু নোনা জল যখন যাচ্ছে মাঝখানটায়, সেই মাঝখানটায় কি হচ্ছে না, এই যে গাছ, যে সুন্দরী গাছ বা এই যে ম্যানগ্রোভ ট্রিজ আছে, যে গাছ আছে, তাদের কি হচ্ছে, তাদের ঠিক মতো তাদের অঙ্কুরোদ্গম হতে পারছে না। গাছগুলো মিষ্টি জলের অভাবে অঙ্কুরোদ্গম হলেও তারা ঠিক মতো বাড়তে পারছে না। এবং
তার ফলে কি হয়েছে না, এই যে যখন একটা প্রতিকূল পরিবেশ পেয়েছে গাছগুলো, সেগুলো ঠিক মতো বাড়তে পারছে না, গাছগুলো কি হয়েছে, তাদের একটা অভিযোজন হয়েছে। অভিযোজন মানে সে গাছগুলো যেহেতু বড় গাছ হয়, বড় গাছ বড় হলে তার কি, তার বেশি জল শুষতে হবে। তাকে যদি মিষ্টি জলে যদি সেরকম স্যালিনিটি না থাকে, তাহলে গাছগুলো আর বাড়বে না, তাদের বৃদ্ধি ঠিক মতো হবে না। সেই জন্য কি হয়েছে, এই গাছগুলোর জিনগত পরিবর্তন হয়ে এই যে মাঝখানের যে সমস্ত সুন্দরী গাছ আছে তারা বেঁটে গাছ হয়ে গেছে। তাহলে চারিদিকে বড় গাছ, মাঝখানে বেঁটে গাছ, অর্থাৎ মাঝখানটা সুন্দরবনের যে ঠিক মতো আমার এই নোনা জল মানে মিষ্টি জল না পৌঁছানোর জন্য, নোনা জল এবং মিষ্টি জলের ব্যালেন্সটা ভারসাম্যটা না থাকার জন্য সেখানে গাছগুলো কিন্তু নিজেদের কি হয়েছে না, তাদের জিনগত পরিবর্তনে গাছগুলো বেঁটে হয়ে গেছে। তার ফলে যখন উপগ্রহ চিত্র থেকে নেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে চারিদিকে যে ডার্ক অংশ সেটা হচ্ছে বড় বড় গাছ, আর যেখানটা মাঝখানটা এই চাকের মতো সেটা হচ্ছে অপেক্ষাকৃত বেঁটে গাছ। এবং সেটা বিজ্ঞানীদের আরো আশঙ্কা যে দিনকে দিন যত যাচ্ছে, যত আমরা জলাভূমি নষ্ট করছি, নদীর উৎস মুখকে আমরা বন্ধ করে দিচ্ছি, নদীর স্বাভাবিক প্রবাহকে রোধ করছি এবং নদীর জলকে দূষিত করছি, নদীতে কি হচ্ছে, মিষ্টি জলের প্রবাহটা কমে কমে আরো অনেক কমে আসছে। কিন্তু যত আমার মিষ্টি জলের প্রবাহ কমবে, তত নুন এবং নুনের ভাগ বাড়তে থাকবে এবং গাছগুলোর যে স্বাভাবিক বৃদ্ধি, যা স্বাভাবিক আকার, সেইটা কিন্তু সে গাছগুলো নিতে পারবে না। সুতরাং সুন্দরবনের যে গহীন অরণ্য, সেই অরণ্যের উপরে কিন্তু সরাসরি তার প্রভাব পড়বে। এইটা কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে আমরা এই যে নদীগুলোকে আমরা নষ্ট করছি, নদীগুলো দখল করছি, নদীর গতিপথ বন্ধ করে দিচ্ছি, তার ফলে কি প্রভাব যে সুন্দরবনের উপরে পড়ছে সেটা কিন্তু সহজেই অনুমেয়। তুলনায় বাংলাদেশের নদীগুলোর কিন্তু উজান পথটা কিন্তু অনেক বেশি খোলামেলাতে, সেখানে দখলদারি কম হয়েছে। তার ফলে কিন্তু তুলনায় সেখানে কিন্তু নোনা জলের পরিমাণটা কিন্তু কম, সেখানে মিষ্টি জলের প্রভাবটা সেখানে অবশ্য অনেক বেশি নদী এই বাংলাদেশের সুন্দরবনের দিকে এসে মিশেছে। তার ফলে সেখানে যে জলটা, যে ভাটার যে জলটা আসে, সেই জলটা অনেকটাই মিষ্টি জল নিয়ে আসে। তার ফলে সেখানে কিন্তু এই যে সুন্দরবনের যে গহীন অরণ্য, যে ঘনত্ব গাছগুলোর উচ্চতা, সেগুলোর কিন্তু খুব একটা যে পরিবর্তন হয়েছে তা কিন্তু এখনই বলা যাবে না। এগুলো সবই গবেষণা সাপেক্ষ, কারণ এটা ওই যে রিমোট সেন্সিং পদ্ধতিতে যদি ছবিটা না করা থাকতো, তাহলে কিন্তু কি আমরা বুঝতে পারতাম না যে সত্যি সত্যি সুন্দরবনের উপরে কতটা প্রভাব পড়েছে। সুতরাং আমরা যদি সতর্ক থাকি, তাহলে আমরাই কিন্তু একমাত্র সুন্দরবনকে বাঁচাতে পারবো। আমি বছরে 10,000 20,000 ম্যানগ্রোভ পুঁতলাম সেটা কিন্তু নয়। ম্যানগ্রোভকে স্বাভাবিক তার বৃদ্ধির জন্য আমাকে মিষ্টি জলের একটা প্রভাব কিন্তু আমার সুন্দরবনে চাই। না হলে কিন্তু যত নোনা ভাবটা বাড়বে, তত কিন্তু সুন্দরবনে যে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গাছ, তার কিন্তু প্রভাব পড়বে। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমি উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।